সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2022 এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকের আমি সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের আবেদনপত্র চিঠিপত্র এই অধ্যায় থেকে তোমাদের আবেদনপত্র নিয়ে আলোচনা করব। আবেদনপত্র বা দরখাস্ত, এই আবেদনপত্র বা দরখাস্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা হয়, কিন্তু এর গঠনগত বা কাঠামোগত দিকগুলি একই থাকে। শুধু যার কাছে লেখা হয় তাকে উদ্দেশ্য করে কিছুটা বিতর্কগত দিক দিয়ে কিছুটা পরিবর্তন হয় এবং যেটা বিষয় থাকে বিষয়টা পরিবর্তিত হয়, আর কাঠামোগত দিকগুলি সবই এক থাকে, মানে মৌলিক বিষয়গুলি সবই এক থাকে, এর কোনো পরিবর্তন হয় না। আজকে আমরা যে আবেদনপত্রটি নিয়ে আলোচনা করছি সে আবেদনপত্রটি হলো জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র। কিসের জরিমানা? তুমি নির্ধারিত তারিখে বা নির্দিষ্ট সময়ে তুমি স্কুলের বেতন দিতে পারো নাই, তাই এর জন্য জরিমানা হয়েছে। কারণ নির্ধারিত তারিখে বেতন না দিলে একটা স্কুলের নির্দেশনা থাকে যে ওই তারিখের বেতন না দিলে প্রতিদিনের জন্য এত করে জরিমানা হবে। এরকম তোমার এই জরিমানা তুমি দিতে অপারগ বা দিতে পারতেছো না, এই জন্য তুমি একটা দরখাস্ত বা আবেদন করবা প্রধান শিক্ষকের নিকট যে আমি এই জরিমানাটা মওকুফ চাই, আমি যথাসময় এই কারণে আমি বেতন দিতে পারি না। তো এ কথাগুলি শুধু মুখে বললেই তো হবে না, এটা একটি আবেদনপত্রের মাধ্যমে প্রতিষ্ঠান প্রদানের নিকট দাখিল করতে হবে। আর এর জন্য কতগুলি নিয়ম কানুন আছে, লেখার কতগুলি নিয়ম কানুন আছে বা কতগুলি মানে কাঠামো আছে। এই কাঠামোর ভিতরেই আবেদনপত্রটা তৈরি করতে হয়। এটা তুমি ইচ্ছে করলা যে আমি একটা কাগজ নিলাম, লিখলাম যে স্যার আমার জরিমানা এত এত হয়েছে, আমার জরিমানাটা মওকুফ করে দেন, এটা বললেই হবে না। এটা কতগুলি নিয়ম মেনে, লেখার নিয়ম মেনে এগুলি লিখতে হবে। তাই আমরা আজকের সেই নিয়মগুলি শিখব এবং কিভাবে আবেদনপত্র লিখতে হয় সেটাও শিখব। তার কারণ হলো এখানে তুমি শুধু প্রধান শিক্ষকের নিকট নয়, এ ধরনের আবেদনপত্রটা অন্য কারো কাছে তুমি লিখলা, শ্রেণী শিক্ষকের কাছে লিখলা অথবা প্রতিষ্ঠানের বাইরে কারো কাছে লিখলা, সেখানে এই কাঠামোগত দিকগুলি সবই ঠিক থাকবে, শুধু বিষয় এবং যাকে উদ্দেশ্য করে লেখা হবে এগুলি একটু পরিবর্তন আসবে। তো আমি যেহেতু আজকের এই প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে আমি আবেদনপত্রটি লিখব, তাই এটাই আমি তোমাদের সামনে আলোচনা করছি। তো এখানে প্রথম তুমি একটা কাগজ নিবা, সেটা A4 সাইজের কাগজ হইতে পারে অথবা অন্য কোনো সাইজের কাগজ হইতে পারে। কাগজটা তুমি মার্জিন রাখবা বাম দিকে সাধারণত 1 ইঞ্চি পরিমাণ তুমি মার্জিন রাখবা, আর উপরেও তুমি হাফ ইঞ্চি পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ মার্জিন রাখবা। তো রাখার পরে যে জিনিসটা তুমি প্রথমেই লিখবা যে তারিখ, আজকের তুমি কত তারিখে এই আবেদনপত্রটি লিখছো সেই আবেদনপত্রটি লেখার তারিখ, অথবা তুমি কত তারিখে জমা দিবা। এখন এই তারিখটা আমি লিখছি, তারিখ আজকের যে তারিখে আমি আবেদনপত্রটা লিখছি 26/1/2022, অর্থাৎ 26শে জানুয়ারি 2022। এরপরে যেটা লিখব আমি এটা সোজা বরাবর সব কিছু লিখতেছি। এটা দুইটা নিয়ম আছে দরখাস্ত লেখার বা আবেদনপত্র লেখার।
একটা হইলে প্যারা প্যারা করে লেখা যায়, আর একটা সব লাইনগুলিকে সোজা করে লেখা যায়। তো আমি সব লাইনগুলিকে সোজা রাখছি। তারিখের নিচে আমি লিখব বরাবর, অর্থাৎ কাকে উদ্দেশ্য করে আমি এই আবেদনপত্রটি লিখছি, কার বরাবরে লিখছি। বরাবর লেখার পর আমি একটা কমা দিব, একটা কমা দিচ্ছি। এরপর প্রধান শিক্ষক, কার কাছে আমি লিখছি? প্রধান শিক্ষকের কাছে। এই প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে আমি লিখছি প্রধান শিক্ষক। কোথায়? রোটারি উচ্চ বিদ্যালয়। এখানে যদি অন্য কেউ হইতে, শ্রেণী শিক্ষক হইতে বা অন্য কেউ হইতে, তাকে উদ্দেশ্য করে বরাবরের নিচে লিখতাম এবং উনি কোন প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠানে নাম লিখতাম। তো এখানে যেহেতু আমি প্রধান শিক্ষককে উদ্দেশ্য করেই লিখছি, তাই প্রধান শিক্ষক রোটারি উচ্চ বিদ্যালয়। তো এরপর বিষয় একটু ফাঁকা রাখবো। এইটু লেখার পরে তারিখ বরাবর প্রধান শিক্ষক রোটারি উচ্চ বিদ্যালয় লেখার পরে আমি একটু একটা লাইন বরাবর একটু নিচে একটা লাইন ফাঁকা দিয়ে নিচে একটু লিখব কি বিষয়। কি বিষয় লিখতেছি? জরিমানা মওকুফের জন্য আবেদন। জরিমানা মওকুফের জন্য আবেদন। এটা লেখার পর আমি নিচে একটা আন্ডারলাইন দিতে পারি। এটাকে একটু হাইলাইট করার জন্য এর নিচে একটা আন্ডারলাইন আমি ব্যবহার করতে পারি। তো এরপর একটু আবার এক লাইন ফাঁকা দিয়ে নিচে একটু নামব সৌন্দর্যের জন্য, অর্থাৎ লেখাটার সৌন্দর্য বৃদ্ধির জন্য একটু নিচে নামে আমি কাকে উদ্দেশ্য করছিলাম? প্রধান শিক্ষক। তাকে জনাব বা মহোদয় ইত্যাদি ভাবে সম্বোধন করা যায়, তাই আমি মহোদয় লিখলাম। মহোদয় লেখার পরে কমা, আমি কমা দিলাম। এরপর এই ভিতরের যে অংশটা, এখানে আমি আমার সেই বর্ণনা দিব কিসের? এই যে জরিমানা মওকুফের জন্য যে আবেদন করতেছি, কি কারণে, কিসের জরিমানা, আমি কেন জরিমানা আমি মওকুফ চাচ্ছি, এই বিষয়টাকে আমি আমার নিজের ভাষায় একটু গুছিয়ে লিখব। তো এজন্য প্রথমে আমি বিভিন্নভাবে তাকে লিখতে পারি বিনীত নিবেদন এই যে, বা যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, এটা বিভিন্নভাবে লেখা যায়। তো আজকে আমি লিখলাম বিনীত নিবেদন এই যে, কমা। আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। জি হই আমি। লেখার পরে দাঁড়ি। আমি সাধারণত প্রতি মাসের নির্ধারিত তারিখই আমার মাসিক বেতন পরিশোধ করে থাকি। একেবারে সহজ কথায়, আমি সাধারণত প্রতি মাসের নির্ধারিত তারিখে, যে তারিখ নির্ধারণ করা আছে বেতন দেওয়ার জন্য, সেই তারিখেই আমি কি করি? আমার মাসিক বেতন পরিশোধ করে থাকি। কিন্তু এ মাসে বাবা টাকা পাঠাতে দেরি করায় নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট তারিখে আমার মাসিক বেতন বা বেতন পরিশোধ করতে পারিনি বা পারি নাই, কমা। যে কারণে, মানে এখানে দাঁড়িয়ে দেওয়া হলো না এই জন্য যে করতে পারিনি, একটু থেমে যে কারণে আমার জরিমানা হয়েছে। কারণ নির্দিষ্ট সময় বাবা টাকা পাঠাতে একটু দেরি হওয়ায় আমি নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ করতে পারিনি। যে কারণে, অল্প থামার জন্য কমা, যে কারণে আমার জরিমানা হয়েছে, দাঁড়িয়ে। আমি আজ বেতন পরিশোধ করতে চাই। হয়তো 10 তারিখ নির্দিষ্ট সময় ছিল, সে সময়টা পার হয়ে গেছে। 11 হোক, 12 হোক, 15 হোক, এই 2-3 দিন বা 5-7 দিনের যে জরিমানা হয়েছে, তো সেটা আছে,
আজকে আমি বেতন দিতে চাই, কিন্তু আমার পক্ষে জরিমানা দেওয়া কষ্টকর। এই যে কয়দিন বেতন আমি দিতে পারি না, এই কারণে প্রতিদিন হয়তো 1 টাকা হারে, 2 টাকা হারে, 5 টাকা হারে যে জরিমানা হয়েছে, তাতে দেখা যায় যে 10, 20 বা 50 টাকা জরিমানা হয়ে গেছে। এই জরিমানাটা আমার পক্ষে দেওয়া খুব কষ্টকর বা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এটা তুমি তোমার নিজের বাসায় একটু গুছিয়ে লেখার চেষ্টা করবা। শুধুই যে বই থেকে তুমি পরে মুখস্থ করে দরখাস্ত লিখবা সেটা নয়, এটা নিজের সৃজনশীলতা দিয়ে একটু গুছিয়ে বাসাগত যাতে একটু সুন্দর হয়, লেখাটা যাতে একটু সুন্দর হয় সেটা চেষ্টা করবো তুমি। আচ্ছা, এরপরে যেটা আসছে দেখো, এখন কিন্তু আমার পক্ষে জরিমানা দেওয়া কষ্টকর। এ পর্যন্ত কথাটু ক্লিয়ার? মহোদয়, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 7ম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী দাঁড়িয়ে, আমি সাধারণত প্রতি মাসের নির্ধারিত তারিখেই আমার মাসিক বেতন পরিশোধ করে থাকি। 2টা বাক্য। তৃতীয় বাক্যে, কিন্তু এ মাসে বা বর্তমান মাসে বাবা টাকা পাঠাতে দেরি করায় নির্দিষ্ট দিনে বা তারিখে বেতন পরিশোধ করিতে পারিনি, কমা, যে কারণে আমার জরিমানা হয়েছে। আমি আজ বেতন পরিশোধ করতে চাই, কিন্তু আমার পক্ষে জরিমানা দেওয়া কষ্টকর, বা যে জরিমানা হয়েছে সেটা আমার পক্ষে দেওয়া কষ্টকর। হ্যাঁ, এরপর আমি একেবারে সংক্ষেপে যেটা, এরপর আমি একটু এটা এই অংশটাকে একটু মুছে ফেলাই। পরে একটা যে অনুচ্ছেদ হবে, সেটা একটা অনুচ্ছেদ আমার শেষ হয়ে গেল। এরপর যে অনুচ্ছেদটা আমি লিখব সেটার জন্য আমি এটা একটু মুছে ফেলাচ্ছি। অতএব এরপর আমি যে অংশটা লিখব সেটা হলো অতএব, কম, মহোদয় বা জনাব, যেটাই আমি ওষুধে, অতএব একই লাইনে মহোদয় এর নিকট আমার আকুল আবেদন যে আমার উপরোক্ত বিষয়টি আমি যেটা পূর্বে লিখছিলাম, যে কারণে আমার জরিমানা হয়েছে সেই কারণটা তো আমি উল্লেখ করছি, সেইটার জন্য আমি লিখতেছি যে আমার উপরোক্ত বা উপরিউক্ত, যা লেখো উপরোক্ত বিষয়টি বিবেচনাপূর্বক আমার জরিমানা মওকুফ করে, আমার বেতন পরিশোধ
শোধ করার অনুমতি দিয়ে বা অনুমতি দানে বাধিত করবেন, বাধিত করবেন। এইটা হলো পরের যে অনুচ্ছেদটা। আমি ওই বিষয়টি লেখার পরই যে কারণে আমি বেতন পরিশোধ করতে পারিনি সে কারণটা তো আমি লিখলাম যে বাবা টাকা পাঠাতে পারে নাই বিদায় আমি নির্ধারিত তারিখে বেতন পরিশোধ করতে পারিনি। তো এজন্য আমার পক্ষে ওই জরিমানা দেওয়া, যে জরিমানা হয়েছে সেটা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় বা কষ্টকর। এই পর্যন্ত আমার একটা ফেরা চলে গেল বা একটা অনুচ্ছেদ চলে গেল। পরবর্তী অনুচ্ছেদ যেটা আমি একটু ফাঁকা দিয়ে এক লাইন নিচে লিখব, অতএব মহোদয়ের বা জনাবের নিকট আমার আকুল আবেদন যে আমার উপরোক্ত বা উপরিউক্ত বিষয়টি, যে বিষয়টি তো আমি উল্লেখ করে দিয়েছি ওখানে, বিষয়টি বিবেচনা করে আমার এখানে তো আমার আমার অন্য কোনো কারণ ছিল না, যে কারণে এটা তো বিবেচনাপূর্বক আমার জরিমানা মওকুফ করে বেতন পরিশোধ, এখানে আমার শব্দটা না দিলেও চলে, দুইবার আমার হয়ে গেছে, বেতন পরিশোধ করার অনুমতি দিয়ে বাধিত করবেন, যাতে আমি আমার জরিমানাটা মওকুফ হয় সেই ব্যবস্থা করে আমাকে বেতন দেওয়ার অনুমতি দিবেন। এটাকে একটু ভাষাগত দিক দিয়ে সুন্দর করছি, একটু অনুনয়ের সাথে অনুমতি দানে বা অনুমতি দিয়ে বাধিত করবেন। এখানে শেষ হয়ে গেল আমার দরখাস্তে। পরবর্তী যে জিনিসটু আছে সেটুকু হইল আমরা এখানে আমার দরখাস্তটি শেষ হয়ে গেল। এখন আমি যেটা লিখব সেটা হইল নিবেদক বা নিবেদিকা। এই দেখো, নিবেদক বা নিবেদিকা, এটা ছাত্র হলো নিবেদক আর ছাত্রী হলো সাধারণত নিবেদিকা। আপনার একান্ত অনুগত বা বাধ্যগত ছাত্র বা ছাত্রী, নামটা লিখবা, হয়তো তুমি নাম যাই লেখো, এখানে আমি একটা শুধু সংকেত হিসেবে ব্যবহার করছি যে ক। এখানে ছাত্র হইল ছাত্রের নাম, ছাত্রী হইল ছাত্রী নাম, শুধু একটা চিহ্ন ব্যবহার করছি নামের পরিবর্তে। এরপর শ্রেণী, শ্রেণী সপ্তম। তারপর রোল উল্লেখ করবা, মনে করো তোমার হয়তো 10 বা 1 ইত্যাদি। এরপর হইল শাখা আছে, এখানে শ্রেণী, এখানে লিখবা দিয়ে শাখা যেটাই আছে তোমার উল্কা বা ধূমকেতু যেটা লেখো, উল্কা যার শাখা আছে। তাহলে এখানে নিবেদক বা নিবেদিকা আপনার একান্ত বাধ্যগত বা অনুগত ছাত্র বা ছাত্রী নামটা লিখবা, যেটা হয় তোমার সেই নামটা লিখবা, কারণ ওখানে তো আর ক লেখা যাবে না। প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখলে তোর ক লেখা যাবে না, অন্য কারো কাছে লিখলেও ক লেখা যাবে না, এখানে শুধু আমি একটু সংকেত ব্যবহার করছি। এরপর শ্রেণী সপ্তম, শাখা উল্কা বা ধূমকেতু, তুমি যে শাখায় পড়ো সেই শাখার নাম আর রোল নম্বর। তো এতে তোমার পরিচয়টা এখানে হয়ে গেল। এখানেই আমরা তাহলে এটা লিখেই আমরা দরখাস্তটা সমাপ্তি করতে পারি বা শেষ করতে পারি। তাইলে
এখন আমাদের তাহলে কি হইল, এই জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র শেখা হয়ে গেল। এখন যে কোনো ধরনের একটা আবেদনপত্র যদি হয় সেটা আমরা কিন্তু এই কাঠামোটা ঠিক রেখে কিন্তু কিছু কিছু পরিবর্তন করে আমরা একটা দরখাস্ত সাজিয়ে গুছিয়ে লিখতে পারবো বলে আশা করি। হ্যাঁ, তোমরা আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, বোঝার চেষ্টা করবা। আমি আবার আগামী ক্লাসে তোমাদেরকে এরকম আরেকটি আবেদনপত্র নিয়ে আলোচনা করব এই আশাবাদ ব্যক্ত করে আগামী অনলাইন ক্লাস দেখার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।